দর্শক, আজ থেকে ঠিক ২১ বছর আগে টেস্ট স্ট্যাটাস পেয়েছিল বাংলাদেশ। এই পথ চলাটা কেমন হলো, প্রত্যাশার সাথে প্রাপ্তির কতটুকু আসলে মিল ঘটলো, সেই সাথে আজকে ডিপিএল এর সমস্ত খেলা শেষ হয়ে গেছে, আবাহনী চ্যাম্পিয়ন হয়ে গেছে, শেষ রাউন্ডের ম্যাচ পর্যন্ত কিন্তু আসলে উত্তেজনা ছিল। প্রাইম ব্যাংককে হারিয়ে আবাহনী চ্যাম্পিয়ন হয়েছে, হ্যাট্রিক তাদের শিরোপা। এছাড়াও নাজমুল হাসান পাপন, যিনি বিসিবি প্রেসিডেন্ট, তিনি কথা বলেছেন এবারে ডিপিএলটা একেবারে শতভাগ সফল। তিনটা কারণও তিনি জানিয়েছেন। বলেছেন করোনার মধ্যে কোনো ধরনের গন্ডগোল কিন্তু এই ডিপিএলে হয়নি। এছাড়াও খেলাগুলো টিভিতে সম্প্রচার করা হয়েছে, শেষ রাউন্ড পর্যন্ত আসলে উত্তেজনা ছিল। এই সকল কারণেই তিনি বলেছেন যে এবারে ডিপিএলটা সফল। এছাড়াও তিনি জানিয়েছেন যেহেতু করোনার কারণে বায়বা বলে ক্রিকেটটার একেবারে আসলে জেরবার হয়ে যাচ্ছে, সে কারণে বিভিন্ন দেশ কিন্তু ভিন্ন ভিন্ন ফরম্যাটের জন্য ভিন্ন ভিন্ন দল তৈরি করছে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত যখন ফাইনাল খেলেছে, ঠিক তখনই তাদের অন্য আরেকটা দল শ্রীলঙ্কায় ওয়ানডে টি20 খেলবে। তো বাংলাদেশও সেই পথেই হাঁটতে চাচ্ছে এবং বলেছেন টি20 ওয়ার্ল্ড কাপের পরেই আসলে সেই যাত্রাটা শুরু করবে বাংলাদেশ। বাস্তবতা বিবেচনা আসলে কতটুকু সম্ভব, সেই সব কিছু নিয়ে কথা বলবো ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে নতুন খেলায়। আপনাদের সাথে আছে আমি নাবিল কাসের। আমাদের সাথে ইতিমধ্যেই দুজন গেস্ট যুক্ত হয়েছেন। আছেন হাবিবুল বাশার সুমন, যিনি বর্তমানে নির্বাচকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও হাসিবুল হোসেন শান্ত আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, সাবেক ক্রিকেটার। আছেন ক্রীড়া সাংবাদিক এম কায়সার। তিনজনকে স্বাগত জানাচ্ছে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে নতুন খেলায়। হাবিবুল বাশার সুমনকে দিয়ে শুরু করতে চাই। যেমনটা আসলে বলছিলাম, টেস্ট ক্রিকেটের ২১ বছর পূর্তি হচ্ছে। টেস্ট স্ট্যাটাস পাওয়ার আসলে প্রত্যাশার সাথে প্রাপ্তির মিল আসলে কতটুকু ঘটলো, আপনার কাছে কি মনে হয়? আমরা যখন শুরু করেছিলাম, আই ক্যান স্টিল রিমেম্বার দ্যাট ডে, প্রথম টেস্ট ম্যাচের ২১ বছর হয়ে গেছে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমরা ওই যেই প্রত্যাশা নিয়ে শুরু করেছিলাম সেটার সাথে এখন প্রাপ্তি কতখানি, দেখুন আমরা যখন শুরু করেছিলাম তখন আসলে একদম একদম অনভিজ্ঞ একটা দল টেস্ট খেলছে। বাকি দলগুলো অনেকদিন আগে থেকে টেস্ট খেলছে, আমরা যা শুরু করেছি খুব বেশি অভিজ্ঞতা তো একদম নেই। আমরা যারা টেস্ট, আমরা সবাই আমাদের টেস্ট ডেবু হচ্ছে ইনফ্যাক্ট প্রথম টেস্ট ম্যাচ খেলি। তো প্রথম ৩ বছর আমরা ২-৩ বছর স্ট্রাগল করবো, এটা এক্সপেক্টেড, সেটাই হয়েছিল। আমাদের অনেক স্ট্রাগল করতেছে টেস্ট ম্যাচে নিজেদের জায়গায় ফিরে পেতে। আমরা ২০১০ সালে পরে কিন্তু আস্তে আস্তে টেস্ট ম্যাচে ভালো করা শুরু করেছিলাম, যদি এর মধ্যে আমাদের টেস্ট ম্যাচ যেটা হয়ে গেছে। ইনফ্যাক্ট এখন যদি বলেন ২০২১ সাল ২১ বছর পরে টেস্ট ক্রিকেটে ডেফিনেটলি আমরা আরো কনসিস্টেন্ট হওয়া উচিত ছিল, আমাদের পারফরমেন্স আরো ভালো হওয়া উচিত ছিল। আমরা ২০১৮ সাল পর্যন্ত কিন্তু একটু ভালোই খেলছিলাম। আমরা ইংল্যান্ডকে হারলাম, অস্ট্রেলিয়াকে হারালাম, টেস্ট ম্যাচে আস্তে জেতা শুরু করেছিলাম। বাট মাঝখানে তারপরে যে গ্যাপটা পড়েছে আপনার 2019 থেকে কোভিড এর কারণে, এটা আমাদেরকে একটু পিছিয়ে দিয়েছে ডেফিনেটলি। ২১ সালে আমি বলতে পারছি না যে ঠিক যেখানে যাওয়ার কথা ছিল, যেখানে থাকার কথা ছিল আমরা সেখানে আছি। আমাদের আরো ইমপ্রুভ করা উচিত ছিল, টেস্ট ক্রিকেট আরো কনসিস্টেন্ট হওয়া উচিত ছিল। সরি, হ্যালো, জি হাবিবুল বাশার সুমন, আমরা শুনতে পাচ্ছি, বলুন। টেস্ট ক্রিকেট আমাদের আরো কনসিস্টেন্ট হওয়া উচিত ছিল। আমাদের বোলিংটা এখন আগের থেকে ভালো, অ্যাটাকিং বলার তৈরি হয়েছে। ডেফিনেটলি ব্যাটিং নিয়ে একটু কনসার্ন আছে, ব্যাটিংটা যদি আমরা আরো ভালো করতে পারি ফিউচারে অবশ্যই আমরা আরো ভালো করতে পারবো। বাট এই মুহূর্তে ডেফিনেটলি আমার প্রত্যাশা আরেকটু বেশি ছিল টেস্ট দলের কাছ থেকে। একই প্রশ্নটা হাসিবুল হোসেন শান্তর কাছেও করতে চাই। যেমনটা বললেন যে বোলিং এখন আগের চেয়ে অনেক ইমপ্রুভ করেছে, ব্যাটিংয়ের সমস্যা আছে, এবং যেটা হাবিবুল বাশার সুমন বলছিলেন যে কনসিস্টেন্সির একটা প্রবলেম আছে। শান্ত ভাই কি একমত কিনা? আপনার কাছে আসলে কি মনে হয়, প্রত্যাশা যতটুকু ছিল প্রাপ্তি কি আসলে ততটুকু হলো কিনা, নাকি আমরা আসলে একটু বেশি প্রত্যাশা করে ফেলেছি? সবকিছু কেমন যাচ্ছে আসলে? হাসিবুল হোসেন শান্ত কি শুনতে পাচ্ছেন আমাকে? না, আপনার কথা আমি বুঝতে পারছি না, আপনার কথা বেজে বেজে আসছে, মানে ক্লিয়ার না আপনার কোশ্চেনটা। আচ্ছা, সম্ভবত আপনার ওই জায়গায় ইন্টারনেটে একটু প্রবলেম হচ্ছে। আমি আরো একবার বলছি, টেস্ট ক্রিকেটে যেহেতু বাংলাদেশ ২১ বছর পেরিয়ে গেছে, আজকে টেস্ট স্ট্যাটাস পূর্তির ২১ বছর হয়েছে, সেটাই আসলে জিজ্ঞেস করছিলাম যে প্রত্যাশার সাথে প্রাপ্তির মিল কতটুকু হলো। হাবিবুল বাশার সুমন বলছিলেন যে বোলিংটা এখন ইমপ্রুভ করলো, ব্যাটিংয়ে কিছুটা আসলে ডেফিসিয়েন্সি রয়ে গেছে। আপনার কাছে আসলে কি মনে হয়? হাবিবুল বাশার সুমনের কথা আমি যেটা শান্ত ভাইকে বলছিলাম, তিনি হয়তো শুনতে পাচ্ছেন না, ইন্টারনেট সমস্যাটা করছে। যদি একটু আরেকবার অন অফ করে নিতেন তাহলে হয়তো আমরা শুনতে পারতাম। আমি এরই মাঝে একটু কায়সারের কাছে ঘুরে আসতে চাই। যেমনটা আসলে আমরা বলছিলাম, কায়সার যদি বলেন, নিশ্চয়ই প্রশ্নটা শুনতে পেয়েছেন। একই প্রশ্ন আপনার কাছেও করতে চাই, আপনার কাছে আসলে কি মনে হয় পথ চলাটা কেমন গেল?
খুব প্রশ্নের উত্তরটা খুব সহজ। হাবিবুল বাশার সুমন যেভাবে বললেন তিনি একটু ডিপ্লোম্যাটিক ওয়েতে বলেছেন, আমি একটু কড়া ভাবেই বলি। সেটি হলো যে আমরা 21 বছর বয়সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বয়স। দেখুন 21 বছর কাকে বলা হয়? 21 বছর কিন্তু আপনাকে বলা হয় যে আপনি প্রাপ্ত বয়স্ক হয়েছেন, আপনি বালেগ হয়েছেন, আপনি বিয়ে করতে পারেন। বাট ক্রিকেটের কিন্তু আমরা 21 বছর আগে টেস্ট ক্রিকেট শুরু করেছিলাম এবং 21 বছর পরে যখন আমরা হিসেব মিলাতে শুরু করেছি যে আমরা ঠিক কোথায় রয়েছি, এটার খুব সহজ উত্তরটা হলো যে যে জায়গায় আমরা থাকতে চেয়েছিলাম সেই জায়গা থেকে আমরা কিন্তু যোজন যোজন দূরে রয়েছি। আর হাবিবুল বাশার সুমনের সাথে আমি একমত যে আমরা যখন ক্রিকেট শুরু করেছিলাম তখন কিন্তু আমরা খুব বেশি প্রত্যাশা নিয়ে কিন্তু শুরু করিনি। আমরা শুরু করেছিলাম কিন্তু একটা ফ্রম নো ওয়্যার একটা পজিশন থেকে। ইভেন আমরা কিন্তু টেস্ট ক্রিকেট 5 দিনের কিভাবে খেলতে হয়, আপনি টেস্ট ক্রিকেটে আপনাকে সামনে বাড়তে হলে ঠিক কোন কোন পদক্ষেপ নিতে হয়, এবং তার চেয়েও বড় বিষয়টা হলো টেস্ট ক্রিকেট কিন্তু আমরা খেলতে নেমেছিলাম পূর্ব তেমন কোনো প্রস্তুতি ছাড়াই। আপনি জানেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেট বা টেস্ট ক্রিকেটে আপনাকে যদি পারফর্ম করতে হয় এবং টেস্ট ক্রিকেটে আপনাকে টিকে থাকতে হয়, সেটার জন্য আপনার প্রথম শিক্ষাটা হলো, প্রথম ধাপটাই হলো কিন্তু ঘরোয়া ক্রিকেটে বড় দৈর্ঘ্যের ম্যাচগুলোতে আপনাকে দক্ষতা অর্জন করাটা। সেটি আমরা অর্জন না করে আমরা সরাসরি কিন্তু আমরা টেস্ট ক্রিকেট খেলতে শুরু করে দিয়েছি। এক অর্থে বলা যেতে পারে এরকম ভাবে যে আপনি ক্লাস 7, 8 বা 9 না পড়ে আপনি সরাসরি ক্লাস 10 গিয়ে ইন্টারমিডিয়েট সেক্ষেত্রে কাসের আপনি কি আসলে বলতে যাচ্ছেন যে যে সময় বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়া উচিত ছিল তার আগেই আসলে বাংলাদেশ এটা পেয়ে ফেলেছে, দেখেই আসলে এই সমস্যাটা হচ্ছে, এমনটা কি বলতে চাচ্ছেন? আমি ঠিক এই প্রশ্নের সাথে একমত হব না। আমার কথা হলো যে আগে পেয়ে বসেছে সেটি বা পরে পেয়ে বসেছে বাংলাদেশ, সেটি বিবেচনার বিষয়টা হলো যে টেস্ট ক্রিকেট খেলার আগে আমাদের যে ধরনের একটা প্রাক প্রস্তুতির প্রয়োজন ছিল, সেই প্রাক প্রস্তুতি যদি অন্যান্য দেশগুলি যেভাবে পেয়েছে সেরকম ভাবে যদি আমরা পেতাম, তাহলে আজকে 21 বছর পর এসে আপনি যে বলছেন যে আমরা কি প্রত্যাশাতে প্রাপ্তিটা পেয়েছি কিনা, আমার মনে হয় যে এই প্রশ্নটা আমাদেরকে শুনতে হতো না। দ্যাট মিনস আমরা কিন্তু কিছুটা অপ্রস্তুত অবস্থায় টেস্ট ক্রিকেট শুরু করেছিলাম বিধায় আমাদের কিন্তু পথ চলাটা খুব ছিল, এবং সেই যে শুরুটা যখন কঠিন হবে তখন কিন্তু যে কোনো একটা বড় রেসে যখন আপনি লড়তে যাবেন, শুরুতেই যখন আপনি পিছিয়ে পড়বেন সেখানে কিন্তু সামনে বাড়াটা খুবই কঠিন জিনিস। নাবিল কাসার, আমি যোগ করতে চাই আরেকটা বিষয়। ইন্টারন্যাশনাল ক্রিকেট হলো এমন জিনিস যে শুধুমাত্র আপনাকে নিজের উন্নতি বিবেচনা করলে চলবে না। দেখুন এখানে 10টা দেশ যে টেস্ট ক্রিকেট খেলে তারা 10টা দলই কিন্তু আপনি প্রত্যেকটা এগিয়ে যাচ্ছে সময়ের সাথে সাথে উন্নতি করতে চায় তারা। ঠিক সেইরকম ভাবে তাদের সেই উন্নতির সঙ্গে আপনিও যদি উন্নতির মাত্রাটা একটু এগিয়ে রাখতে চান, তাহলে আপনাকেও কিন্তু সেই রকম সব ধরনের প্রস্তুতি আপনাকে নিতে হবে। অবকাঠামো থেকে শুরু করে আপনাকে কিন্তু দীর্ঘমেয়াদী প্রস্তুতি, এভরিথিং আপনাকে কিন্তু প্রস্তুতিটা সেরকম ভাবে নিতে হবে। যেই প্রস্তুতিটা আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের শুরুতে ছিল না দেখে কিন্তু সেই যে পিছিয়ে পড়া শুরু হয়েছে এবং তার ধকল কিন্তু পোহাতে হচ্ছে এখন পর্যন্ত। তো সার্বিক অর্থে আমরা ঠিক 21 বছর পরে টেস্ট ক্রিকেটের যে জায়গায় থাকতে চেয়েছিলাম সেই জায়গায় নেই। সোজা কথা, যা চেয়েছিলাম তা কিন্তু আমরা পাইনি। তবে এটার মাঝেও কিন্তু আমাদের ছোট ছোট অনেক ধরনের কিন্তু আপনার অর্জন রয়েছে। যেমন ধরেন 120টির মতো আমরা টেস্ট ক্রিকেট খেলে ফেলেছি, টেস্ট ম্যাচ খেলে ফেলেছি, কিন্তু জয় বোধহয় সব মিলিয়ে 18 থেকে 20টি। এটি কিন্তু খুবই ন্যূনতম এবং খুবই কিন্তু এই সংখ্যাটা এই সময়ের জন্য মোটেও কিন্তু আপনার অ্যাপ্রোপ্রিয়েট না। এবং টেস্ট ক্রিকেট হলো এমন জিনিস যে এখানে ক্রিকেট অথবা ফুটবল বা যে কোনো খেলায় আপনাকে কিন্তু সার্বিক বিবেচনায় কিন্তু মানতে হবে বা চিন্তা করতে হবে, সেটি কিন্তু আপনার ফলাফল দিয়ে। ফলাফল যদি যখন আপনার পক্ষে না যাবে, তাহলে আপনি যতই ভালো খেলুন না কেন, আপনি গুড ম্যাচ হতে পারে, কিন্তু আপনি যদি ম্যাচ না জিততে পারেন তাহলে কিন্তু আপনার সেই গুড ম্যাচের কোনো মূল্য থাকবে না। তো আমার মনে হয় যে 21 বছর পর টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এটি সবচেয়ে বড় সমস্যা হয়েছে। আমাদের যত ম্যাচ জেতা উচিত ছিল বা যত ম্যাচ আমাদের ড্র করা উচিত ছিল, যত ম্যাচে আমাদের আধিপত্য বা আপনার ক্ষমতার দেখানো উচিত ছিল, সেটি আমরা ঠিক মতো করতে পারিনি দেখে আমরা কিন্তু এখন 21 বছর পর এসে বলছি প্রত্যাশার সাথে প্রাপ্তিটা মেলেনি। আমি একটু হাসিবুল হোসেন শান্তর কাছে যেতে চাই। শান্ত ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? হাসিবুল হোসেন শান্ত কি শুনতে পাচ্ছেন আমাকে? কি বলেন? জি শুনতে পাচ্ছেন? জি এখন পাচ্ছি। জি, আমরা আসলে যে কথাটা নিয়ে আলোচনা করছিলাম যে 21 বছর পূর্তি হয়ে গেছে টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির, এবং আমাদের দুজন গেস্ট আসলে বললেন যে প্রত্যাশার সাথে প্রাপ্তির মিল ঘটেনি, সেখানে কম বেশি হতে পারে, তবে যতটুকু আসলে এগোনো দরকার ছিল ততটুকু বাংলাদেশ এগোয়নি। আপনার কাছে কি মনে হয়? হাবিবুল বাশার সুমন বলছিলেন যে বোলিংটা এখন ইমপ্রুভ করলো, ব্যাটিংয়ে আসলে ডেফিসিয়েন্সিটা রয়ে গেছে। আপনার কাছে আসলে কি মনে হয় ঘাটতিটা কোথায়? না, আমি আসলে ওনার সাথে একমত, কারণ আমরা এত লম্বা সময় ধরে আমাদের যে টেস্ট স্ট্যাটাসের যে মানে ধারাবাহিকতা বা জয়ের দিক দিয়ে যদি চিন্তা করেন, তাহলে আমরা একটু পিছিয়ে আছি। সত্যি কথা বলতে যে আমরা কেন পিছিয়ে আছি, আমাদের মানে লঙ্গাবাসী ক্রিকেটটা কিন্তু আমাদের ঘরোয়া ক্রিকেট অনেক কম খেলা হয়, বা যদিও খেলা হয় সেটার মধ্যে আসলে অনেক কম খেলা হয় আসলে। দেখা যায় যে ওইখানে ওরকম যারা আমাদের মেইন প্লেয়াররা সবসময় খেলার সুযোগ পায় না। তো আমার মনে হয় যে সেই দিক দিয়ে আমরা আসলে টেস্টে পিছিয়ে আছি। বাট
সুমন ভাই যেটা বললো বোলিং ব্যাটিং, আমার কাছে মনে হয় যে ব্যাটসম্যান বোলিং এবং স্পিন সাইডটা আমরা এখনো টেস্টে আমাদের কাছে এখনো আমরা মনে হয় যে আমরা একটু পিছিয়ে আছি। সোফার আমরা যা খেলছি সেই হিসাবে আসলে টেস্টের কথা বলতে গেলে সত্যি কথা বলতে আমাদের যদি খেলার সংখ্যা বাড়ে আমাদের যে এই গ্যাপটা অবশ্যই পূরণ হবে এবং আমাদের টেস্টেও কিন্তু রেজাল্ট ভালো হবে, বাট আমাদের খেলার সংখ্যা বাড়াতে হবে টেস্টে। আমরা এখন পর্যন্ত 5টা টেস্ট সিরিজ খেলিনি, 5টা, আমরা হাইয়েস্ট খেলেছি 3টা। তো এখানে যদি আমাদের সংখ্যাটা বাড়ে, 3টা আসলে আমরা খুব কমই খেলেছি, সাধারণত 2টাই খেলি। আমার কাছে মনে হয় যে টেস্ট যত খেলা হবে তত আমাদের রেজাল্ট তত আমরা আমাদের ইমপ্রুভমেন্টটা বাড়বে। তো সেই ক্ষেত্রে আমরা এই কারণে আমরা পিছিয়ে আছি আমার কাছে মনে হয়। একটু হাবিবুল বাশার সুমনের কাছে যেতে চাই। শান্ত ভাই আসলে যেমনটা বলছিলেন যে বাংলাদেশ টেস্ট অ্যারিনাতেও যখনই সিরিজ খেলে টেস্টের সংখ্যাটা কম থাকে এবং ঠিক একইভাবে ঘরোয়া ক্রিকেটেও আসলে 4 দিনের ম্যাচ বা লঙ্গার ভার্সনের খেলা খুবই কম হয়। আপনার কাছে কি মনে হয় যে টেস্ট ক্রিকেটে আমরা প্রত্যাশার সাথে প্রাপ্তির যে মিলটা দেখতে পাচ্ছি না, তার কারণ কি আসলে কম খেলা এই 21 বছরে? আমরা শুরুতে কিন্তু অনেক টেস্ট ম্যাচ পেতাম যখন স্টার্ট করেছি, কিন্তু সেটাও তো আসলে কোনো টেস্ট সিরিজে আমরা 2টার বেশি টেস্ট খেলি না, সাধারণত 3টা 4টা 5টা টেস্ট খেলা হয়। আমাদের বেলাতেই আমরা 2টা টেস্ট খেলি। সেটা আসলে আমাদের উপর ডিপেন্ড করে না যে আমরা 2টা বেশি 3টা 5টা টেস্ট খেলতে চাই না, খেলতে চাই, কিংবা টেস্ট খেলতে 2টা টেস্ট খেলতে চাই কিংবা 3টা টেস্ট খেলতে চাই না। ব্যাপারটা আসলে এরকম আমাদের উপর সব থাকে না। এটা এফটিভিটা আসলে আগে তো আইসি ঠিক করে দিত, আর এখন বাকি অন্য দেশগুলির সাথে বায়োলেটারাল যেই চুক্তিটা হয় মানে সেই বাকিরা যে টেস্টগুলি পাই সেটা নিয়েই আসলে হয়। আমাদের আসলে 5 টেস্ট খেলা আসলে আমরা সুযোগটা পাই না, আমরা চাইলেও পাই না, এটাই বাস্তবতা। আমরা আমার মনে হয় যে আমরা একটা সময় ভালো খেলছিলাম টেস্ট, আই থিঙ্ক 2014 এর দিকে এসে আমরা কিন্তু খুব ভালো খেলা শুরু করেছিলাম। ওই পিরিয়ড অফ টাইমটাই কিন্তু আমরা টেস্ট ম্যাচ কম পেয়েছি। 14 থেকে 18 সাল পর্যন্ত যখন দেখেন আমরা যখন ভালো খেলা শুরু করেছিলাম টেস্ট ক্রিকেটের মানে কনসিস্টেন্ট হচ্ছিলাম, ওই সময়টা আমার মনে হয় আমরা টেস্টের সংখ্যাটা একটু কম ছিল আমাদের। ইনফ্যাক্ট আমরা যখন শুরু করেছি তখন কিন্তু আমরা অনেক টেস্ট খেলেছি। আমি 2000 সালে শুরু করে 2007 এর মধ্যে আমি 50 টেস্ট খেলে ফেলেছি। শুরুর দিকে অনেক টেস্টও পেতাম আমরা, তখন আইসিসি এফটিপি করে দিত। বাট তারপরে তো এখন যেটা হয় যে 2 দেশের মানে আমি চাইলেও ইন্ডিয়ার সাথে টেস্ট খেলতে পারবো না, ইন্ডিয়াকে রাজি হতে হবে কিংবা অন্য দেশগুলির সাথে সমঝোতার ভিত্তিতে আসলে টেস্ট সিরিজটা তৈরি হয়। সেক্ষেত্রে আমাদের টেস্ট খেলা একটু কমেছে ডেফিনেটলি। আর টেস্ট ক্রিকেট এমন একটা জিনিস, এখানে আপনাকে ভালো করতে হলে একটু বেশি খেলতেই হবে। টেস্ট ক্রিকেট আসলে বাইরে খেলে প্রস্তুত হওয়া যায় না। আপনি যত টেস্ট ম্যাচ খেলবেন আপনার ভুলটা আপনি তত বুঝতে পারবেন, আপনি এখান থেকে বের হয়ে আসবেন তত দ্রুত। আর ডোমেস্টিক যদি বলেন, আমার মনে হয় এখন আমরা ফার্স্ট ক্লাস কিন্তু খেলছি, আমাদের কিন্তু বিসিএল একটা পর্যাপ্ত কি খেলছি আসলে আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেট? এর থেকে বেশি ফার্স্ট ক্লাস হয় না। আমরা প্রতি দেশে কিন্তু ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট একটা হয়, সাথে একটা ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট। আমরা কিন্তু 2টি ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট খেলি, একটা আমাদের ন্যাশনাল লিগ আর একটা বিসিএল। তো 2টি ফার্স্ট ক্লাস লিগ হচ্ছে আমাদের। কোভিড এর কারণে 2 বছর আমাদের কিন্তু ফার্স্ট ক্লাস হয়নি, যেটা আমাদের জন্য একটা সেটব্যাক। এটা আমাদেরকে অন্যান্য দেশ থেকে একটু হলেও পিছিয়ে দিয়েছে, এটা আমাদের একটা অনেক বড় সমস্যা হয়েছে। ফার্স্ট ক্লাসে যেটা আমাদের আসলে দরকার এখন, কিন্তু আগের থেকে দেখুন আমাদের ফার্স্ট ক্লাসের উইকেট নিয়ে আমরা অনেক কথা বলি, অনেক কথা হয়েছে। ফার্স্ট ক্লাস উইকেট গুলি আমাদের অত স্পোর্টিং না। আগে তো আমরা যখন খেলেছি, শান্তও খেলেছে, তখন তো মোস্টলি ছিল স্পিনিং ট্র্যাক থাকতো, স্লো ব্যাটিং ট্র্যাক থাকতো, স্পিনারদেরই প্রাধান্য বেশি থাকতো, অনেক টিম ফাস্ট বোলার নিয়েও খেলতেন না। এটা থেকে কিন্তু আস্তে আস্তে আমরা বেরিয়ে আসছি। আপনি লাস্ট 3 বছরের ফার্স্ট ক্লাস রেকর্ড দেখেন, এখন দেখবেন ফাস্ট বোলারাই কিন্তু মোস্ট উইকেট পাচ্ছে এবং অনেক টিমই কিন্তু 3 জন ফাস্ট বোলার নিয়ে খেলছে, যেটা আসলে আমাদের ফার্স্ট ক্লাস দেখা যেত না। ইমপ্রুভমেন্টটা হচ্ছে, স্লোলি হচ্ছে। এখন কিন্তু দেখবেন আমাদের ফাস্ট বোলার অনেক, সব দলই কিন্তু দেখবেন পর্যাপ্ত ফাস্ট বোলার আছে। তো আমাদের ইমপ্রুভমেন্টটা হয়তো স্লো হচ্ছে, বাট ইট স্টার্টেড। আমার মনে হয় যে আমরা নেক্সট 2-3 ইয়ার্সে একটা ভালো টেস্ট দলে পরিণত হবো, যদি আমরা এখন যে ফার্স্ট ক্লাস খেলছি এইটার উইকেট গুলি যদি আরেকটু ইমপ্রুভ করতে পারি। এখন যেভাবে খেলা হচ্ছে, আমি প্রেডিক্ট শিওর 2-3 বছর পরে আমরা আরো ইমপ্রুভ করবো। আমি একটু হাসিবুল হোসেন শান্তর কাছে যেতে চাই। যেমনটা হাবিবুল বাশার সুমন বলছিলেন যে ফাস্ট বোলারের সংখ্যা বাড়ছে। যখন আপনারা খেলতেন স্পিন নির্ভর দল ছিল, এখনও আমরা ঘরের মাঠে যখন খেলি স্পিন নির্ভর দলই সাজাই, দেখা যায় একজন ফাস্ট বোলার নিয়ে খেলি। তবে এই ধারাটায় আসলে পরিবর্তন আসছে, কারণ ফাস্ট বোলার উঠে আসার যে গতি, সেটা নিয়ে কি আপনি সন্তুষ্ট কিনা? এবং আরও একটা প্রশ্ন জানতে চাই যে টেস্ট ক্রিকেটের ফাস্ট বোলার এবং ওয়ানডে বা টি20-র ফাস্ট বোলারের তো ডিফারেন্স আছে। টেস্ট ক্রিকেট আপনাকে 20টা উইকেট নিতে হবে, উইকেট টেকিং ডেলিভারি করতে হবে। এই বিষয়টাতে আসলে যথেষ্ট ফাস্ট বোলার টেস্ট ক্রিকেটের জন্য উঠে আসছে কিনা?
হ্যাঁ, সত্যি কথা বলতে সুমন ভাই যেটা বললো, মানে ফার্স্ট ক্লাস ক্রিকেটে যে ধরনের উইকেট এখন ঘরের উইকেটে হচ্ছে, সেই কারণেই কিন্তু আজকে মোটামুটি অনেক পেস বোলার বের হয়ে আসছে। শুধু শুধু পেস বোলার বলবো না, আমি বলবো যে অনেক মানে ফাস্ট পেস বোলার বের হচ্ছে এখন কিন্তু। অনেক ইয়াং বোলার 140 145 বল করছে। তো টেস্টের ক্ষেত্রে এই ধরনের পেস কিন্তু খুবই দরকার, এবং তারা কিন্তু সেভাবে নিজেকে যদি গুছাতে পারে, আমার কাছে মনে হয় যে ন্যাশনাল লিগের সাথে যারা, যেটা আমাদের হাই পারফরমেন্স টিম আছে, যেটা সুমন ভাই হ্যান্ডেল করেন, এই টিম হ্যান্ডেল করেন, সেই জায়গায় যদি সেখানেও যদি লঙ্কা ভার্সনের খেলাটা আরো বাড়ানো যায়, তাহলে হয়তো বা আমাদের যে টেস্টের যে গ্যাপটা, যা বা আমাদের যে মনে হয় যে আমরা আমাদের যে প্লেয়ার গুলি যারা পারফর্ম করতে পারে না, কিন্তু পারফরমেন্স জন্য ওয়েট করে, সেই ক্ষেত্রে যদি একটু মানে এই জায়গাটা যদি খেলার সংখ্যাটা বাড়ানো যায়, তাহলে কিন্তু আপনার টেস্টেও আপনার খেলার মানটা বাড়বে। আমার মনে হয় যে পেস বোলাররা 20 উইকেট নেওয়ার মতন ক্যাপাবিলিটি তৈরি হচ্ছে কিন্তু। আপনি যদি দেখেন, মুগ্ধ আছে, এখন হাসান মাহমুদ বের হচ্ছে, শরীফুল আছে, আবাদত আছে, অনেক বলার আছে, আপনার মোস্তাফিজা খেলছে, আপনার তাসকিন ভালো বল করছে। তো সেই দিক দিয়ে চিন্তা করলে কিন্তু আমাদের পেস বোলিং এ টেস্টে 20 উইকেট নেওয়ার মতো সেই ক্যাপাবিলিটি বলার কিন্তু তৈরি হচ্ছে। সত্যি কথা বলতে সুন্দর যেটা বলছে, আসলে পেস বোলিং ভালো হচ্ছে, এবং উইকেট যদি আরো বেটার হয়, আমাদের যে ব্যাটিং এবং স্পিনটা আমার কাছে মনে হয় যে এখনো আরেকটু নজর দেওয়া দরকার। আমাদের ব্যাটিংটা অনেক ভালো হচ্ছে, স্পিনে হয়তো বা সাকিবের জায়গায় ওরকম বলার আমরা পাচ্ছি না, আমার কাছে মনে হয় সেটা। আমি একটু কাসের কাছে যেতে চাই। যেমনটা আসলে আমাদের দুজনেই বললেন যে পেস বোলার সংখ্যা উঠে আসছে, পেস বোলার বাড়ছে বাংলাদেশে। তবে ঘরের মাঠে যখন খেলা হয় আমরা পুরোপুরি স্পিন নির্ভর দলই সাজাই, এবং যেহেতু ঘরের মাঠে তারা সুযোগ তেমন একটা পায় না ইন্টারন্যাশনাল ক্রিকেটে, দেশের বাইরে যখন যায় তখনও তাদেরকে স্ট্রাগল করতে হয়। এটাই কি আসলে সমস্যা বলে মনে করেন কিনা? দেখুন, এটিতে অবশ্যই একটি সমস্যা, কোনো সন্দেহ নেই। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে আমরা 21 বছর পর্যন্ত, এখন পর্যন্ত টেস্ট ক্রিকেট, ওয়ানডে ক্রিকেট বা টি-20-তে আমরা কোন ব্র্যান্ডের ক্রিকেট খেলবো সেটি কিন্তু এখন পর্যন্ত স্থির করতে পারেননি। আমরা পারিনি কিন্তু এখন পর্যন্ত। আমরা কখনো দেখা গিয়েছে যে শুধুমাত্র স্পিনারদের উপর জোর দিয়ে খেলাচ্ছি। এমন টেস্ট ম্যাচও আপনি দেখেছেন যে আমরা শুধুমাত্র কিন্তু একজন পেস বোলারকে নিয়েও কিন্তু আমরা খেলাইনি। আমরা কিন্তু সব স্পিনারদেরকে নিয়ে শুরু করেছিলাম, এবং পুরো একাদশে সবাই স্পিনার, যেটি কিন্তু ইউনিক একটা বিষয়। সেই কারণে বলছি যে আমরা এখন এখানে টেস্ট ক্রিকেটে বলছি যে আমরা টেস্ট পেস বোলারদের অনেক বেশি পেস বোলার পাচ্ছি, এবং পেস বোলারদের ওরিয়েন্টেড দল গড়ে তুলতেছি। অথচ আমরা দেশের মাটিতেই কিন্তু খেলেছি একাদশে পুরোপুরি কিন্তু আপনার স্পিন নির্ভর দল নিয়ে, একজনও পেসারকে না নিয়ে। তো এটি আমার কাছে মনে হচ্ছে যে একটা বড় সমস্যা, যে আমরা আসলে ঠিক কোন পথে এগোতে চাই বা কি করতে চাই টেস্ট ক্রিকেটে, ওয়ানডে ক্রিকেট এবং টি-20-তে, অর্থাৎ কোন ব্র্যান্ডের ক্রিকেট আমাদের জন্য প্রযোজ্য এবং কোন ব্র্যান্ডের ক্রিকেট আমাদের জন্য সুবিধাজনক, এবং আমাদের কমফোর্ট জোন ঠিক কোনটা, সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত সার্বিক বিচারে স্থির করতে পারিনি, দেখেই কিন্তু বারবার এই সমস্যায় পড়তে হয়। আর এটি অবশ্য ঠিকই যে আপনি দেশের মাটিতে যে উইকেটে খেলবেন, বিদেশে গেলে কিন্তু, অস্ট্রেলিয়া গেলে কিন্তু আপনি মিরপুরের উইকেট পাবেন না, এবং সেই ধরনের উইকেটে বা কিভাবে খেলতে হবে বা বোলারদেরকে কিভাবে বল করতে হবে, সেই অ্যাডাপ্টেশনটা যদি আপনি আগে থেকে না পান, তাহলে কিন্তু আপনি সেখানে গিয়ে কিন্তু আপনি খেই হারিয়ে ফেলবেন। সেটি আপনি যত জোরেই বল করুন না করুন বা যত শক্তি আপনার থাকুক না কেন। যেটি দেখা গিয়েছে কিন্তু নিউজিল্যান্ডে এবং অস্ট্রেলিয়ায়ও, সাউথ আফ্রিকাও, সেখানে আমরা কিন্তু অনেক পেস বোলার ওরিয়েন্টেড দল গড়েছি, কিন্তু আমরা সাফল্যটুকু পাইনি। তো আমার মনে হয় যে আপনাকে সাফল্য পেতে হলে একটা লম্বা সময়ের জন্য চিন্তা করতে হবে, এবং অতি অবশ্যই যাদেরকে নিয়ে আপনি খেলাবেন, যে পেস বোলারদেরকে নিয়ে আপনি খেলাবেন, তাদের উপর কিন্তু আপনার আস্থাটুকু রাখতে হবে। এই যে হাবিবুল বাশার, সুমন, আপনি লম্বা সময় ধরে ক্যাপ্টেন্সি করেছেন। একটা বিষয় একটু আমি বলি, হাসিবুল হোসেন শান্ত রয়েছেন পেস বোলার। একটা বিষয় আমি একটু যোগ করি, সেটি হলো যে বাংলাদেশ ক্রিকেটে আপনি আজকে বলছেন যে 21 বছরের মধ্যে আমরা প্রাপ্তি কি পেয়েছি। একটা প্রাপ্তি কিন্তু আমরা পেয়েছি এখান থেকে, সেটি হলো যে আমরা কিন্তু এই হাবিবুল বাশার সুমনের যে ক্যাপ্টেন্সি ছিল, সেই ক্যাপ্টেন্সির সময় কিন্তু আমরা কিন্তু জিততে জানি, বাংলাদেশ যে জিততে জানে, ধারাবাহিকভাবে ওয়ানডে সেই বিশ্বাসটা জন্মেছিল, সেই বিশ্বাসটিও কিন্তু তৈরি হয়েছিল, যে বিশ্বাসটুকু কিন্তু অনেক লম্বা সময় ধরে কিন্তু আমরা পাইনি। আমরা কিন্তু 47টা বা 48টা ওয়ানডে ক্রিকেট ম্যাচ হেরেছি, ওয়ানডে ম্যাচ হেরেছি, টানা ওয়ানডে ম্যাচ 48টা ম্যাচ হেরেছি, এবং প্রেস বক্সে বসে আমি কিন্তু প্রত্যেকটা ম্যাচই কিন্তু আমরা সেই ম্যাচে দেখেছি। এবং সেই সময় কিন্তু আমাদেরকে বিদেশি অনেক সাংবাদিকদের কাছ থেকেও কিন্তু এক ধরনের উপহাস শুনতে হয়েছিল যে তোমরা কেন এই ম্যাচ কভার করো। তখন আমরা বলতাম যে না, আমাদেরও সময় আসবেই, অবশ্যই এক সময় না এক সময় অবশ্যই আসবে। তো সেই সময়টুকু কিন্তু, কঠিন সময়টুকু পার করে আমরা কিন্তু হাসতেও শিখেছিলাম, যেটি হাবিবুল বাশার সুমনের সময় কিন্তু একটা ধারাবাহিকভাবে আমরা কিন্তু জিততে শিখেছিলাম। কিন্তু সেই জেতার জন্য সবচেয়ে, যেটি আমি একটু আগে বলেছিলাম, যে আপনি উন্নতি করছেন কিন্তু আপনার সঙ্গে প্রতিপক্ষ কিন্তু উন্নতি করছে, সেই উন্নতির জন্য আপনাকে কত শক্তিশালী হতে হবে বা কতখানি আপনাকে আরো প্রায়োগিক শক্তিটা প্রয়োগ করতে হবে, সেই সমস্যাটুকু কিন্তু আমাদের রয়ে গিয়েছিল। দেখেই কিন্তু আমাদের এখানে দেখা গিয়েছে যে প্রতিপক্ষ এগিয়ে গিয়েছে,
কিন্তু আমরা সেই হয়তো জায়গাটায় এগিয়েছি, পিছিয়ে আছি। কিন্তু আমি প্রতিপক্ষের একটু তুলনায় হাবিবুল অনেক বাশার পিছিয়ে সুমনের কাছে রয়েছি। যেতে চাই। কায়সার, এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। একটু ডিপিএল এর দিকেও তাকাতে চাই। ডিপিএলটা শেষ হলো, কেমন দেখলেন আসলে ডিপিএল? এবং আজকে বোর্ড প্রেসিডেন্ট তিনি বলেছেন যে ওয়ার্ল্ড টি20-র পরে বাংলাদেশ দল হয়তো ভিন্ন ভিন্ন ফরম্যাটের জন্য ভিন্ন ভিন্ন দলের দিকে এগোতে চায়। আপনি নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন, একটু সব মিলে যদি বলতেন আসলে বাস্তবতা বিবেচনা এটা কতটা সম্ভব, এবং যেই খেলোয়াড়রা বাংলাদেশের পাইপলাইনে আছে তাদের আসলে দুটা তিনটা আলাদা দল করা সম্ভব কিনা? ডিপিএল এ আমি প্রথমে অনেক বড় ধন্যবাদ জানাতে চাই আমাদের গ্রাউন্ডস কমিটিকে। এটা টাফ জব ছিল, একই মাঠে টানা খেলা, একই মাঠে দুদিন পর পর খেলা, বৃষ্টি হচ্ছে প্রতিদিন, সকালে বৃষ্টি, রাতে বৃষ্টি। এই অবস্থায় ওনারা যে পরিশ্রমটা করেছেন, যে উইকেটটা রেডি করেছেন, তাদেরকে একটা বিশেষ ধন্যবাদ জানাতেই হবে। উইকেটটা টি20 জন্য সবসময় সব ম্যাচ আইডিয়াল ছিল না, এক্সপেক্টেড, কারণ বৃষ্টি হচ্ছে, খুব একটা সময় পাননি প্রস্তুত করার জন্য। তার মধ্যে কিন্তু আমরা বেশ কিছু ভালো ম্যাচ দেখেছি, বেশ কিছু ভালো বোলিং দেখেছি, বেশ কিছু ভালো ব্যাটিং দেখেছি। আমার মনে হয় খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা টুর্নামেন্ট হচ্ছে এবার। কেউ যে খবর থেকে অনেক এগিয়ে ছিলেন, কেউ অনেক পিছিয়ে ছিলেন, তেমনটা কিছু ছিল না। শেষ ম্যাচে এসে আমরা চ্যাম্পিয়ন দল পেয়েছি। সব মিলে বলবো যে একটা ভালো টুর্নামেন্ট হয়েছে। অনেক চ্যালেঞ্জিং টুর্নামেন্ট ছিল। শুরু করার আগে একটা সংশয় ছিল, এই সময় বৃষ্টির সময় আমরা খেলতে পারবো কি পারবো না, খেলা হবে কি হবে না। গুড, এবং খুব ইম্পর্টেন্ট ছিল আসলে আমাদের খেলাটা হওয়াটা। কারণ দেখুন, আমাদের ক্রিকেটটা কিন্তু নট অনলি 18 জন প্লেয়ার কিংবা 20 জন প্লেয়ার নিয়ে নয়। বাংলাদেশ ক্রিকেট কিন্তু শুধু ন্যাশনাল মিডিয়া রাখেন তাদেরকে নিয়ে নয়। একটা দেশের ক্রিকেট কালচার কিন্তু তৈরি হয় ওই দেশের সমস্ত ক্রিকেটারদের নিয়ে। আপনি যদি ঘরোয়া ক্রিকেট না হয়, আপনার ক্রিকেট উন্নত হবে না। আপনার ন্যাশনাল টিমের খেলাটাও আপনি এই খারাপটা কিন্তু হওয়া শুরু করবে 1-2 বছর পরে, যদি না আপনার ঘরোয়া ক্রিকেটটা ভালো মতো না চলে। ঘরোয়া ক্রিকেট যদি না খেলেন আপনি, আমরা গত 2 বছর অলমোস্ট ঘরোয়া ক্রিকেট খেলিনি। তো আপনি হয়তো খেয়াল করেছেন, এবার ডিপিএল এ কিন্তু আমাদের ফিল্ডিং খুব একটা ভালো হয়নি। আমি আমার জীবনে এত বাজে ফিল্ডিং করতে কখনো দেখিনি। ঘরোয়া ক্রিকেটেও অনেক ক্যাচ পড়েছে, খুব ইজি ক্যাচ পড়েছে। আমার এটা একটা অনেক বড় কারণ ছিল যে প্যান্ডামিক টাইমে আসলে ছেলেরা খুব একটা খেলা প্র্যাকটিস করার সুযোগ পায়নি, যেটুকু স্কিল করেছে ফিল্ডিংটা করতে পারেনি। তো এই জন্য মাঠে ক্রিকেট খেলাটা খুব ইম্পর্টেন্ট ছিল। সো আমি খুব খুশি, টুর্নামেন্টটা হয়েছে, খুব ভালো মতো হয়েছে। টুর্নামেন্টে থেকে আমরা বেশ কিছু ভালো পারফরমেন্স পেয়েছি। আর যেটা বলছিলেন যে 3 ফরম্যাটের জন্য ভিন্ন ভিন্ন দল, সেটা নিয়ে তো আমরা কাজ শুরু করেছি। টি20 এর ফরম্যাট যেখানে আমাদের আসলে একটু স্পেশালাইজ প্লেয়ার দরকার হয়, তো এই ডিপিএলটা ডেফিনেটলি আমাদের কিছু হেল্প করেছে, কিছু খেলার খুঁজে পেতে। সামনে যদি ডিপিএলটা হয় সেটা আমাদেরকে সাহায্য করবে। আর আসলে এখন যেভাবে ক্রিকেট যাচ্ছে, আমাদের সামনে যেমন ক্রিকেট, আর যদি আল্লাহ না করুক এরকম ব্যয়বহুল চলতে থাকে, আপনাকে আসলে চিন্তা করতেই হবে যে কিছু খেলোয়াড়কে কিছু ম্যাচে সিরিজে বিশ্রাম দিতে। কারণ এটা আসলে খুব কঠিন কাজ হয়ে দাঁড়াচ্ছে খেলাদের জন্য। কারণ একদম সারাটাক্ষণ একটা হোটেল রুমে থাকা, মাঠে আর হোটেল করা মাসের পর মাস একটু কঠিন। তো সেই ক্ষেত্রে, এবং আমাদের কিন্তু সামনে প্রচুর খেলা, তো কোন টুর্নামেন্টটা ইম্পর্টেন্ট, কোন টুর্নামেন্টটা আমাদেরকে বেছে নিতে হবে। এবং যেহেতু আমাদের সামনে 2টি ওয়ার্ল্ড কাপ আছে, এই বছর একটা ওয়ার্ল্ড কাপ, সামনে হচ্ছে ওয়ার্ল্ড কাপ, কিছু নতুন খেলোয়াড়দেরকে তো আমাদের টি20 তে ট্রাই করতে হতেই পারে। আমাদের বাস্তবতায় আসলে 2-3টা দল করা এখন যেই পুল আছে সম্ভব কিনা, জাস্ট একদম ছোট করে যদি বলতেন। দেখুন, আপনি যদি বলেন যে এখনই সম্ভব কিনা, এটা কিন্তু সময় বলে দেবে। আপনি যদি চেষ্টা না করেন সেটা কোনোদিন সম্ভব হবে না। আপনাকে চেষ্টা করতে হবে। হয়তো আপনি প্রথম দিকে একটু স্ট্রাগল করবেন, নতুন ছেলেদের যদি আমরা একটু সুযোগ দেই, একটু সময় দেই, তারা কিন্তু তৈরি হয়ে যাবে। অবশ্যই। হাবিবুল বাশার সুমন, আপনাকে অসংখ্যই ধন্যবাদ। এবং আমরা জানি আপনাকে চলে যেতে হচ্ছে। আমাদের বাকি 2 জন গেস্ট নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন, দর্শকও নিশ্চয়ই আমাদের সাথেই থাকবেন। আমরা ডিপিএল এর সাথে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর নিয়েও কথা বলতে চাই, তবে একটা ছোট্ট বিরতির পর। কোথাও যাবেন না, সাথেই থাকুন। দর্শক, আরো একবার স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে নতুন খেলায়। আপনাদের সাথে আছে আমি নাবিল কাসের। আমাদের সাথে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন 2 জন গেস্ট। হাবিবুল বাশার সুমনও আমাদের সাথে ছিলেন। আমরা কথা বলছিলাম বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির 21 বছর পূর্তি নিয়ে, এবং তার সময় স্বল্পতার কারণে তিনি আমাদের এখান থেকে আসলে বিদায় নিয়েছেন। তবে হাসিবুল হোসেন শান্ত এবং এম কায়সার আমাদের সাথে আছেন। এম কায়সারকে দিয়ে শুরু করতে চাই। যেমনটা আসলে আমরা বলছিলাম, ডিপিএল আজকেই শেষ হয়েছে, খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা টুর্নামেন্ট শেষ হলো। যেমনটা হাবিবুল বাশার সুমন বললেন, আমরাও দেখলাম একেবারে শেষ রাউন্ডে গিয়ে আসলে শিরোপার ফয়সালা হলো। হ্যাট্রিক শিরোপা জিতলো আবাহনী। বিভিন্ন ধরনের কনফিউশনও কিন্তু আসলে ছিল, বিভিন্ন প্রশ্ন উঠেছে। আপনার কাছে আসলে কি মনে হচ্ছে এবার ডিপিএলটা কেমন গেল?
দেখুন এবারের ডিপিএল নিয়ে আয়োজনটা কিন্তু একটু কঠিন ছিল, কারণ হলো অবশ্যই। যে প্রথম বিষয়টা ছিল যে এই প্রথম কিন্তু আপনার টি20 ফরম্যাটে এই টুর্নামেন্টের আয়োজনটা করা হয়েছে, এটি গেল এক। আর নাম্বার 2 হলো যে এটার জন্য কিন্তু ক্লাবগুলো খুব একটা প্রস্তুত ছিল না। আর সাধারণত আমরা দেখেছি যে ডিপিএল শুরু হওয়ার আগে ক্লাবগুলো একটা প্র্যাকটিস ম্যাচ করে থাকে বা নিজেদের মধ্যে কিন্তু একটা লম্বা সময় ধরে প্র্যাকটিস করে থাকে, যে প্র্যাকটিস থেকে কিন্তু তারা এবার বঞ্চিত হয়েছিল। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে কোভিডকালীন সময়ের মধ্যে এই খেলাটি হয়েছে, পুরো দলকে কিন্তু আপনার একসাথে হোটেলে থাকতে হয়েছে, একসাথে মুভ করতে হয়েছে এবং একটা আপনার বায়ো বাবলের মধ্যে থাকতে হয়েছিল, অনেক ধরনের বিধি নিষেধের মধ্যে কিন্তু পুরো দলটিকে থাকতে হয়েছিল। এটি গেল এই একটি দিক। এবং আরেকটি দিক হলো যে পুরো টুর্নামেন্ট চলাকালে কিন্তু আপনার বৃষ্টি এসেছে এবং বৃষ্টি বাধা হয়ে এসেছে, কিন্তু তারপরেও বৃষ্টিকে আমি এক অর্থে বলবো যে বৃষ্টি থাকলেও আপনি এই সময়ের মধ্যে পুরো টুর্নামেন্টের আয়োজন করার জন্য আয়োজকদের জন্য সবচেয়ে কঠিন একটা চ্যালেঞ্জের অবশ্যই। বিষয় হলো সেই চ্যালেঞ্জটুকু কিন্তু তারা জিতেছেন। এবং বিভিন্ন একটি মাঠে ধরনের ভেন্যু বদল হয়েছে, শিডিউল বদল হয়েছে, বিসিবি তো আসলে সবভাবেই চেষ্টা করেছে ম্যাচগুলো যাতে শেষ হয় এবং সব দল যাতে আসলে খেলাগুলো শেষ করতে পারে। রাইট। আমার মনে হয় যে পরিবর্তিত পরিস্থিতির জন্য এই ফ্লেক্সিবিলিটিটা একটা দরকার ছিল। অনেকে হয়তো বলছেন যে বারবার কেন সূচি বদল হয়েছে। জি। দেখুন, আপনি যে কোনো বদলই যদি ভালো কিছুর জন্য করতে চান তাহলে আমি মনে করি যে সেটি কিন্তু খুব ভালো একটা কাজ হবে। এবং সবসময় যে আপনাকে একদম চিরায়িত নিয়মের মধ্যেই থাকতে হবে তা কিন্তু না। মানুষ কিন্তু নিয়ম তৈরি করে কিসের জন্য? ধরুন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে রিজার্ভ ডেটা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা প্রথমবারের মতো চ্যাম্পিয়নটা পেতাম না। অ্যাবসলিউটলি রাইট। এই কারণে আপনি সবসময় কিন্তু চিরায়িত একটা নিয়মের মধ্যে পড়ে কিন্তু আপনি সবসময় সেই সিদ্ধান্ত নিতে পারবেন না। ক্রিকেট কিন্তু বলা হয়ে থাকে যে প্লে দ্য গেম অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন, এবং আমি মনে করি যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি অনুযায়ী এই যে সূচি বদলের যে ফ্লেক্সিবিলিটিটা আনা হয়েছে এটি খুব কাজে দিয়েছে। এটি গেল একটি দিক। এবং আরেকটি দিক হলো, আমি মাঠের বাইরের কথা বলি, সেটি হলো যে এই টুর্নামেন্টের আয়োজনে এবার কিন্তু আপনার স্পন্সর যারা ছিলেন তারাও কিন্তু কিছুটা হলেও একটু চমক দেখিয়েছেন। কিভাবে চমক? দেখুন, পুরো টুর্নামেন্ট জুড়ে কিন্তু একটা এই ঘরোয়া ক্রিকেট হয়েছে, কিন্তু এক ধরনের একটা ফ্লেয়ার বা এক ধরনের একটা কিন্তু আপনার আমেজ ছিল ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য। আপনি ঘরোয়া ক্রিকেট হয়েছে, কিন্তু সেই ঘরোয়া ক্রিকেটের পুরো টুর্নামেন্টের আপনার যে টিভি সম্প্রচার যারা করেছেন তারা কিন্তু ঘরোয়াভাবে করেছেন, কোনো বাইরে থেকে কারো কিন্তু সাহায্য সহযোগিতা নেননি। এতগুলো ক্যামেরা নিয়েছেন এবং ড্রোন ক্যামেরা ব্যবহার করা হয়েছে, টিভি আম্পায়ারিং হয়েছে। সুপার লিগ থেকে তো আমরা দুটো টিভিতেই দেখলাম, এর আগের খেলাগুলো তো আসলে ফেসবুকে আমরা দেখেছি, ইউটিউবে দেখেছি, সবগুলো খেলায় আসলে দর্শকরা যাদের খেলা দেখতে চাচ্ছেন বা যেই খেলাগুলো দেখতে চাচ্ছেন সবগুলো অ্যাভেলেবেল তো ছিল। রাইট। এবং আমি মনে করি যে এটা থেকে বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটও যে আপনি লোকাল টেলিভিশনগুলো সেটা সম্প্রচার করতে পারে এবং ভালোভাবে আয়োজন করা যেতে পারে, সেটিও কিন্তু ক্রিকেট বোর্ড এখান থেকে একটা ভালো শিখেছে। আর ম্যাচের কথা যদি বলি, প্রায় প্রত্যেকটি ম্যাচই কিন্তু আপনার কম্পিটিটিভ হয়েছে। এবং টি20 ম্যাচ আপনি যদি অনেক ম্যাচ কিন্তু আপনি শেষ ওভারে শেষ বলে শেষ হয়েছে এবং যে কেউ যে কাউকে হারাতে পারে সেটাও আমরা দেখেছি। রাইট। তবে একটা বিষয় একটু যোগ করি, সেটি হলো যে অনেক ম্যাচ যদি আপনি, যেহেতু কোনো গ্যাপ না দিয়ে অনেক ম্যাচ হয়েছে এবং এত পিচ্ছিল মাঠে ম্যাচ হয়েছে, এই কারণে কিন্তু অনেক খেলোয়াড় কিন্তু একটু ইনজুরিতেও পড়েছেন। জি। তো এই ইনজুরিতে পড়েছেন। এবং আমাকে একটা বিষয় আমি একটু হতাশ হয়েছি, সেটি হলো যে টি20 মানে কিন্তু আপনার একটু ইয়াং প্লেয়ারদের কাছ থেকে একটা নতুন একটা প্লেয়ার আনা বা একটা নতুন খেলোয়াড় খুঁজে বের করা বা খুঁজে পাওয়া, সেই তাড়নাটুকু কিন্তু আমি ইয়াং প্লেয়ারদের মধ্যে এই টুর্নামেন্টে দেখিনি। এখানেও কিন্তু আপনার যারা পারফর্ম করেছেন তাদের মধ্যে 2-3 জন তরুণ ছাড়া কিন্তু বাদবাকি সবাই কিন্তু আমাদের সেই পুরনো তারকারাই রয়েছেন। সো ইয়াং ক্রিকেটারদের কাছ থেকে আমি যেরকম পারফরমেন্স এখান থেকে টি20তে আশা করেছিলাম, সেই হতাশাটুকু কিছুটা হলেও রয়ে গিয়েছে। আমি একটু শান্ত ভাইয়ের কাছে যেতে চাই। শান্ত ভাই কি শুনতে পাচ্ছেন? আগে একটু এটা জেনে নিতে চাই। শান্ত ভাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, যেমনটা আসলে আমরা ডিপিএল নিয়ে কথা বলছিলাম যে নতুন খেলোয়াড় উঠে আসেনি এই ডিপিএলে, এমনটা এম কায়সার বলছিলেন। আপনি কি আসলে একমত কিনা? 2-3 জনকে হয়তো আমরা দেখেছি, তবে একটা চাঙ্ক অফ ক্রিকেটার হয়তো নতুনভাবে উঠে আসেনি। সেটার বিভিন্ন কারণ আছে। সব খেলা সময় মতো মাঠে গড়িয়েছে, শেষ হয়েছে, এগুলো যেরকম পজিটিভ দিক, তেমনি আজকে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেছেন যেহেতু খেলাগুলো সম্প্রচার হয়েছে, মান বেড়েছে, খেলোয়াড়রা জানতো যে তাদেরকে টিভিতে দেখা যাচ্ছে বা তাদেরকে ইউটিউব ফেসবুকে দেখা যাচ্ছে, এবং আম্পায়ারিংয়ের মানটাও বেড়েছে, এমনটা নাজমুল হাসান পাপন বলেছেন। কারণ আম্পায়াররা যদি কোনো ভুল করেন সেটাও কিন্তু আসলে সবাই দেখতে পাচ্ছে। সে কারণে এবারের ডিপিএল নিয়ে অন্যান্য যে কোনো বারের চেয়ে আসলে প্রশ্নও কম উঠেছে। আপনি কি একমত কিনা? হ্যাঁ, অবশ্যই একমত। আর যেটা বললো যে ইয়াং প্লেয়ারের সংখ্যা কম, আসলে সত্যি কথা বলতে মানে একমত যে প্লেয়ারের যে ডিটারমিনেশন বা ইয়াং প্লেয়ার যে টি20 থেকে খেলে বের হয়ে আসবে ওরকম মানে ক্যাপাবিলিটি দেখা যায় না। বাট সত্যি কথা বলতে যে আপনার শামীম পাটোয়ারি আপনার কিন্তু এই টুর্নামেন্ট খেলে ন্যাশনাল টিমে চান্স পেলো। আপনি যদি দেখেন মাহমুদুল্লাহ জয়, ও কিন্তু সেকেন্ড হাইয়েস্ট রান টেকার ইয়াং প্লেয়ার হিসেবে কথা বলেন। তারপরে আপনি যদি দেখেন শরীফুল ভালো বল করেছে,
আপনার সাকিব আন্ডার-19 সাকিব আবহাওয়াতে খেলছে, বলার চমৎকার বোলিং করেছে, যতদিন খেলানো হয়েছে সেটাতেই কিন্তু মোটামুটি ভালো বোলিং করেছেন। আপনি যদি দেখেন আমাদের রুহুল একটা পেস বোলার, সেও কিন্তু ভালো বল করেছে। সত্যি কথা বলতে যে ইয়াং আপনার ইমনকে খেলানো হচ্ছে 2-1 ম্যাচ, এর মধ্যে একটা 50 করেছে, তো মিলিয়ে ঝুলে মানে কন্টিনিউ যে একটা ধারাবাহিকতা সেখানে মনে হয় আমার কাছে গ্যাপ ছিল। হয়তো মাহমুদুল্লাহ জয় খুব ভালো ব্যাটিং করেছেন ইয়াং এর দিক থেকে। আর সত্যি কথা বলতে যে আসলে সবই ঠিক আছে, আমার কাছে মনে হয়েছে যে কোনো একটা যদি রান প্রতিটা টিমের মধ্যে বা বড় টিমগুলির মধ্যে যদি 190, 200 বা 200, 180, 70 এরকম যদি কন্টিনিউ কিছু রানের ম্যাচ হতো, তাহলে হয়তো মনে হয় টুর্নামেন্টে আরো জমতো। এবং আমরা এই কম জায়গাটা রানের ম্যাচগুলো তো আসলে যথেষ্টই মজাদার হয়েছে। আমরা হাই স্কোরিং ম্যাচ সবসময় দেখি, লো স্কোরিং এনকাউন্টার গুলো যে আসলে নেল বাইটিং হয় সেটা কিন্তু আমরা দেখেছি। আপনি এভারেজ যদি দেখেন আমরা 140, 130, 135, আমাদের এই জায়গাটা যদি আমাদের টিমগুলো যদি 170, 180 বা 190 করতো প্রতিটা খেলা, তাহলে কিন্তু সব টিমের জন্যই ভালো হতো, অভিজ্ঞতাও বাড়তো। টি-20তে কিভাবে 170, 80, আপনি যদি ইন্টারন্যাশনাল খেলতে যান প্রতিটা খেলায় কিন্তু 70, 80, 60 এরকমই হয়, এর চেয়ে কম বেশি কিছুই হয় না। তো আমার মনে হয় যে এই জায়গাটা আমরা একটু পেয়েছি। আমাদের সম্পূর্ণ লিগটা এত সুন্দর হয়েছে, গ্রাউন্ড প্লেনটা এত সুন্দরভাবে কাভার, যে একটা বৃষ্টির কারণে একটা খেলা শুধু আমাদের পোস্টপন্ড হয়েছে। এছাড়া কিন্তু দেখেন এটাকে কাভার দেওয়ার জন্য কিন্তু আমরা বঙ্গবন্ধু স্টেডিয়ামে 3টা খেলা হয়েছে, যেটা কখনোই আগে হয়নি। তো সবকিছু সুন্দর হয়েছে। তা আমার কাছে মনে হয় যে এই জায়গাটা আমরা একটু পিছিয়ে আছি, যেটা যদি বড় বড় টিমগুলো যদি 70, 170, 180 করে অন্য যে বড় টিমগুলো সেগুলো চেঞ্জ করতো বা এগুলোর জন্য ফাইট হতো, তাহলে হয়তো বা আমাদের খেলার মানটা আরো সুন্দর লাগতো, আরো বেটার লাগতো। আমরা আরো একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পরে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর এবং ভিন্ন ভিন্ন ফরম্যাটে ভিন্ন ভিন্ন দল নিয়েও আলোচনা করতে চাই, তবে একটা ছোট্ট বিরতির পর। দর্শক কোথাও যাবেন না, সাথেই থাকুন। দর্শক আরো একবার স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে নতুন খেলা। আমাদের সাথে ইতিমধ্যে দুজন গেস্ট যুক্ত ছিলেন এম কাসার, ক্রীড়া সাংবাদিক, এবং হাসিবুল হাসান শান্ত, এবং আমাদের সাথে মাত্র যুক্ত হয়েছেন ডিপিএল আবাহনীকে হ্যাট্রিক চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর কোচ খালেদ মাহমুদ সুজন। সুজন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং কিছুক্ষণ আগে আসলে প্রাইজ গিভিংটা শেষ হয়েছে, আপনি সম্ভবত গাড়িতে আছেন, তারপর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। একটু জানতে চাই যে আসলে গতকালকে যখন ম্যাচটা হেরে গেলেন, প্রাইম ব্যাংকে হারতে হতো, আপনাদের এই ম্যাচটাও জিততে হতো, সব মিলে আসলে একটা কঠিন সমীকরণের মধ্যে পড়ে গিয়েছিলেন, এবং আজকেও শুরুতেই একেবারে 3টা উইকেট চলে যাওয়ার পরও ভালো একটা কামব্যাক হয়েছে, 150 রান। এই মাঠে আসলে যথেষ্ট বলে মনে করেছিলেন কিনা, এবং পুরো সফরটা নিয়ে যদি বলতেন। পুরো সফরটা এত অল্প সময়ে এত হাই ইন্টেন্স ম্যাচ খেলা, প্রায় 16টার মতো স্টাফ। আমরা আমাদের ক্যাপ্টেনকে হারালাম 3টা ম্যাচ আগে, যখন চ্যাম্পিয়নশিপ খুব কাছাকাছি। মুশফিকের না থাকাটা একটা অবশ্যই আমাদের জন্য বড় ব্যাপার ছিল, বাট তারপরেও দ্য ওয়ে ছেলেরা খেলেছে, আমরা শেখ জামালের সাথে যখন হারলাম তখন তো আমরা একটু অবশ্যই পিছিয়ে যাই। বাট প্রাইম ব্যাংক যদি জিততো ওই ম্যাচটা, তারপরেও আজকে আমাদের জিততে হতো, জিতলে হয়তো পয়েন্ট সমান হতো, সেক্ষেত্রে রান রেটটা কাজে আসতো, রান রেট নিয়ে হয়তো জিততে হতো, একটা টাফ হয়ে যেত সমীকরণটা আসলেও। বাট প্রাইম ব্যাংক হারাতে হয়তো আমাদের জন্য ইজি হয়ে গেছে, যে জিতবে সেই চ্যাম্পিয়ন হবে। আর আজকে টসে জিতে যখন আমরা ব্যাটিং করি, ইনিশিয়ালি যখন 3 উইকেট করেছে, ডেফিনেটলি বড় ম্যাচের প্রেশার আমরা জানি, বাট আমি টোটালি বিলিভ ছিলাম শান্ত মোসাদ্দেকের উপরে। অপরিচিত অনেক বছর ধরে খেলছে, আমি ওদের অনেক ইনিংস দেখেছি যেখানে ওরা এর প্রেশারেই ওরা রান করেছে, ম্যাচকে জিতিয়েছে, সেটা আফিফ, সাইফুদ্দিনেরা ছিল। বড় ম্যাচে স্কোরবোর্ডে রান রেখে প্রাইম ব্যাংকে চাপে ফেলার কৌশলটা কি ছিল কিনা? হ্যাঁ, কারেক্ট, আমাদের ওইটাই ছিল। কারণ প্রাইম ব্যাংকের যদি আপনি দেখেন, বেসিক্যালি ওদের ব্যাটিং এর থেকে ওদের বোলিংটা বেশি স্ট্রং। আর আমরা চাইনি যে ওদের সাথে চেস করতে, বিকজ ওরা চেজিং এ ওরাও খুব একটা সাবলীল ছিল না এই লিগে। যদি আপনি দেখেন, ওরা বিভিন্ন অনেকগুলো ম্যাচ ওরা খুব ক্লোজ জিতে যাচ্ছে অল্প রান চেস করতে গিয়ে। তো সেটা একটা প্ল্যান তো অবশ্যই ছিল আমাদেরকে, বোর্ডে রান করানোটা। এবং এই প্রেশার ম্যাচে আপনি যখন বোর্ডে রান থাকবে, তখন আপনি অপোনেন্টকে 1-2 উইকেট পড়লে কিন্তু প্রেশার ক্রিয়েট করতে পারবেন। যদিও টি-20 একটা মোমেন্টামের গেম সবকিছু, বাট আমি মনে করি যে উই ডান ওয়েল, যে 150 আমরা বোর্ডে উঠাতে পেরেছি। এবং ওইখান থেকে আমরা ইনিশিয়ালি যখন সাইফুদ্দিন 2টা উইকেট দিল, আমরা সবসময় ওকে চাপে রেখেছিলাম, চাপে রাখতে পেরেছিলাম। বোলাররা সবাই আজকে খুব ডিসিপ্লিন বোলিং করেছে। আমি ভেরি হ্যাপি উইথ দ্য ওয়ে আমাদের ইয়াংস্টাররা বল করেছে, বিশেষ করে শহীদুল, সাকিব অ্যান্ড মেহেদি রানা। কাজের সময় খুব ভালো বল করেছে, কারণ শহীদুল জন্য টাফ ছিল ব্যাপারটা, যে অনেকটা ম্যাচ খেলেনি, অনেকগুলা হঠাৎ করে আজকে একটা এরকম ডিসাইডিং ম্যাচে খেলতে হয়েছে। আমি জানি ইট ইজ প্রেশার, বাট তারপরে হি ডান ওয়েল। আর আমি মনে করি মোসাদ্দেকও ভালো চালিয়েছে আজকে। আমাদের ফিল্ডিং ওয়াজ আউটস্ট্যান্ডিং টুডে। সব মিলিয়ে মানে আমি আই থিঙ্ক যে হয়তো আমরা ব্যবধানটা আরো বড় করতে পারতাম, বাট অলোক হয়তো মাঝ শেষের দিকটা ভালো ব্যাটিং করেছে। আমরা ওই সময়টা 1-2 ওভার আমরা ভালো করিনি। বাট এগেন 8 রানে জিতা, 80 রানে জিতা, 1 রানে জিতা,
জিতেছি, চ্যাম্পিয়ন হয়েছে, আবুনি হ্যাট্রিক শিরোপা জিতেছি, এর থেকে বড় প্লেজিং আর কিছুই নাই। এগেইন ভেরি মাচ কংগ্রেচুলেশনস টু খালেদ মাহমুদ সুজন, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এই তাড়াহুড়োর মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা একটু হাসিবুল হাসান শান্তর কাছেও যেতে চাই। আমরা বিরতির ঠিক আগে আসলে কথা বলছিলাম বাংলাদেশ জাতীয় দলের জিম্বাবুয়ে সফর নিয়ে, এবং বিসিবি সভাপতি তিনি আজকেই আসলে বলেছেন যে এখন কোনো ধরনের ভিন্ন ফরম্যাটে ভিন্ন দল নিয়ে আলোচনা নয়, টি-20 বিশ্বকাপের পরে এমনটা করা হবে। আপনার কাছে কি মনে হয় আসলে কতটুকু সম্ভব? না, সম্ভব, অবশ্যই সম্ভব, কেন সম্ভব না। এখন আপনার প্ল্যান যদি করা হয়, সেই প্ল্যানটা যদি এক্সিকিউট করা হয় ঠিক মতন, তাহলে অবশ্যই সম্ভব। সম্ভব বলতে অসম্ভব বলতে কিছুই নেই। আসলে আমার মনে হয় যে এখন টি-20 সামনে ওয়ার্ল্ড কাপটা মাথায় রেখে কাজ আগাচ্ছেন ওনারা, এবং টি-20 পরে যে প্ল্যানগুলো ওনারা নিয়েছেন সেটা যদি অবশ্যই তারা আমার মনে হয় যে সেভাবে আগাবেন, এবং সেটা আগালে অবশ্যই একটা ফল আসবে, ইতিবাচক ফল আসবে বাংলাদেশের জন্য। আমি একটু এম কায়সারের কাছে যেতে চাই। আমরা একেবারে শেষ পর্যায়ে আছি। শেষ প্রশ্ন, জিম্বাবুয়ে সফরে আসলে বড় একটা বহনই বাংলাদেশ যাচ্ছে। টেস্ট স্পেশালিস্ট হিসেবে 8 জনকে নেওয়া হয়েছে, শুধু ওয়ানডে খেলবেন 3 জন, এবং টি-20তেও 5-6 জন আছেন যারা শুধু টি-20 খেলবেন। তো বহরের চিন্তা না করে স্পেশালিস্টদেরকে আসলে গুরুত্ব দেওয়া হয়েছে। আপনার কাছে কি মনে হচ্ছে? একেবারে ছোট্ট করে যদি বলতেন, সময় একেবারেই কম। না দেখুন, আমার মনে হয় যে প্ল্যানটা সঠিক। আর সবচেয়ে বড় বিষয়টা যে 3টা ফরম্যাটেরই ক্রিকেট যে দলকে যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন সেখানে কিন্তু আপনার নিউক্লিয়াস প্লেয়ার বলতে যাদেরকে আমরা বুঝে থাকি তারা কিন্তু এই 3 ফরম্যাটে রয়েছেন, এবং তারা যদি এই 3 ফরম্যাটে থাকেন তাহলে আমি মনে করি যে এখানে একেবারে 3 ফরম্যাটের নতুন দল সেটি কিন্তু আপনি বলতে পারেন না। হয়তো 2-3 জন আপনি কিন্তু যারা রয়েছেন যারা ধরেন আপনি কজন শান্ত কিছু বলছিলেন না কায়সার ভাই, আপনি শেষ করুন। যেটি বললাম যে আপনি একেবারে নিউক্লিয়াস প্লেয়ার যারা রয়েছেন তারা কিন্তু আপনার এই 3 ফরম্যাটের দলের মধ্যেই কিন্তু রয়েছেন। সো আমার মনে হয় যে একেবারেই যে 3 ফরম্যাটের দল নতুন সেটি কিন্তু আপনি আমার মনে হয় যে এই বলার সুযোগটা বা সময়টা এখন পর্যন্ত আসেনি। তবে এদের মধ্যে থেকে খেলতে খেলতে আপনি দেখবেন যে এক সময় হয়তো আমরা 3 ফরম্যাটের জন্য আলাদা একটু দল পেয়ে যাবো, এবং 3 ফরম্যাটের মধ্যে একটা বড় বেসিক একটা বিষয়টা হলো যে সেটি হলো যে 3 ফরম্যাটের জন্য কিন্তু আমাদের 3 জন আলাদা ক্যাপ্টেন রয়েছেন। এখন পর্যন্ত বলা যায় না যে আপনি 3 ফরম্যাটের জন্য একদম পুরোপুরি আলাদা আমাদের দল রয়েছে, বাট 3 ফরম্যাটে 3 জন আলাদা ক্যাপ্টেন রয়েছেন। আমি মনে করি যে 3 ফরম্যাটের 3টি আলাদা দল করার জন্য দিস ইজ দ্য বেসিক থিং, যে 3 ফরম্যাটের 3 অধিনায়ক রয়েছেন। এম কায়সার এবং হাসিবুল হাসান শান্ত, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। এছাড়া আমাদের সাথে হাবিবুল বাশার সুমন ছিলেন খালেদ মাহমুদ সুজন। দর্শক, আজ এ পর্যন্ত। আগামী সপ্তাহে হাজির হয়ে যাবেন নতুন কোনো বিষয়, নতুন কোনো অতিথিদের সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।